হাই এন্ড হ্যালো, মাইসেলফ অনির্বাণ রয়। আর আজকের আমাদের চ্যাপ্টার হচ্ছে ট্রান্সমিশন অফ হিট বা তাপের সঞ্চালন। আমরা কি জানি, তাপ এক ধরনের শক্তি, সেটা কি এক বস্তু থেকে আরেক বস্তুতে ট্রান্সফার হতে পারে। এবার এই যে তাপের ট্রান্সফার হয়, এটা তিন রকম ভাবে হতে পারে। এক, পরিবহন; দুই, পরিচলন; আর তিন, বিকিরণ। ওকে, পরিবহন, পরিচলন আর বিকিরণের মধ্যে পার্থক্য কি? পরিবহনের ক্ষেত্রে এক বস্তু থেকে আরেক বস্তুতে যখন তাপ ট্রান্সফার হবে, হিট এনার্জি ট্রান্সফার হবে, তখন তার মাঝে যে মিডিয়াম থাকবে সেই মিডিয়ামের মলিকিউলের কোনো রকম ডিসপ্লেসমেন্ট হবে না। মানে কেমন? ধরলাম এটা একটা বস্তু এ, এটা একটা বস্তু বি। এ থেকে বি তে যখন হিট এনার্জি ট্রান্সফার হবে, তখন এদের মাঝে যে মিডিয়ামটা আছে, সেই মিডিয়ামের যে মলিকিউল, এটা একটা এরকম করে কি মলিকিউল থাকবে, রাইট? তো এই মলিকিউল গুলোর কি হবে না, কোন রকম ডিসপ্লেসমেন্ট হবে না। কি হবে না? কোন রকম ডিসপ্লেসমেন্ট হবে না। এটা কার ক্ষেত্রে হয়? পরিবহনের ক্ষেত্রে। পরিচলনের ক্ষেত্রে কি হবে? ধরলাম দুটো বস্তু, আবার এ বস্তু আর বি বস্তু। এ থেকে বি তে যদি হিট এনার্জি ট্রান্সফার হয়, তাহলে সেই ট্রান্সফারটা কেমন করে হবে? এদের মাঝে যে মাধ্যমের যে মলিকিউল গুলো আছে, মানে এই যে মলিকিউল গুলা, এই মলিকিউল গুলার ডিসপ্লেসমেন্টের মাধ্যমে, মানে এই দিকের মলিকিউল এদিকে যাবে, এদিকের মলিকিউল এদিকে যাবে। মানে পরিচলনের ক্ষেত্রে কি হবে? ডিসপ্লেসমেন্ট হবে। কার মাঝের যে মিডিয়াম আছে সেই মিডিয়ামের মলিকিউল গুলার, ঠিক আছে? আর বিকিরণের ক্ষেত্রে কি? বিকিরণের ক্ষেত্রে এ বস্তু আর বি বস্তুর মাঝে যদি হিট ট্রান্সফার হয়, মানে এ থেকে বি তে যদি হিট ট্রান্সফার হয়, তাহলে এদের মাঝে কোনো মিডিয়ামের দরকারই হয় না। মানে বিকিরণ পদ্ধতির মাধ্যমে এই বস্তু থেকে বি বস্তুতে কি হতে পারে? উইদাউট এনি মিডিয়াম হিট ট্রান্সফার হতে পারে। এই বিকিরণ পদ্ধতির সাহায্যেই সূর্য থেকে পৃথিবীতে তাপ সঞ্চালন হয়, হিট ট্রান্সফার হয়। কারণ পৃথিবী আর সূর্যের মাঝখানে কোনো রকম মিডিয়াম থাকে না, শূন্যস্থান থাকে, রাইট? সেজন্য সূর্য থেকে পৃথিবীতে যে তাপের সঞ্চালন হয়, সেটা বিকিরণ পদ্ধতির মাধ্যমে হয়। এবার এটা কি বললাম? পরিবহন। এটা কি বললাম? পরিচলন। পরিবহনের ক্ষেত্রে কি হয়? মাঝের মিডিয়ামের কি মলিকিউল গুলা কোন রকম ডিসপ্লেসমেন্ট হয় না। আর পরিচলনের ক্ষেত্রে কি হয়? মাঝের মিডিয়ামের মলিকিউল গুলা ডিসপ্লেসমেন্ট হয়, রাইট? তো এই ক্ষেত্রে পরিচলনের ক্ষেত্রে তো বোঝা যাচ্ছে হিট কি করে ট্রান্সফার হচ্ছে। এই বস্তুর হিট বেশি, তো এই হিট এই মলিকিউল গুলোকে দিবে, এই মলিকিউল গুলো এখান থেকে এখানে যাবে। কিন্তু এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে যেহেতু মলিকিউল গুলার ডিসপ্লেসমেন্ট হওয়া সম্ভব না, ডিসপ্লেসমেন্ট হতে পারে না, তো কি হয়? এখানকার হিট এখানে যাবে এই মলিকিউলে। তো এই মলিকিউলের কি হবে? কাইনেটিক এনার্জি বাড়বে। হিট এনার্জি কি? মলিকিউলের অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, রাইট? কাইনেটিক এনার্জি বাড়বে, তার মানে এটা কি হবে? ভাইব্রেট করবে। এর ভাইব্রেশনের জন্য এর পাশের মলিকিউলটা কি করবে? ভাইব্রেট হতে শুরু করবে। তো এনার্জি কি হবে? এই মলিকিউল থেকে এই মলিকিউলে ট্রান্সফার হয়ে যাবে। এবার এটার জন্য কি হবে? পাশেরটাতে যাবে এনার্জি, তারপর তার পাশেরটাতে, আর তার থেকে কি চলে যাবে? বি নাম্বার বস্তুতে কি হবে? হিট ট্রান্সফার হয়ে যাবে। তো পরিবহনের ক্ষেত্রে হিট কেমন করে ট্রান্সফার হয়? মাঝের মিডিয়ামের মলিকিউল গুলার ভাইব্রেশনের জন্য কি হয়? এক মলিকিউল থেকে আরেক মলিকিউলে এনার্জিটা ট্রান্সফার হয়, আর যার ফলে ওভারঅল এ থেকে বি তে হিট এনার্জিটা সঞ্চারিত হতে পারে। আর পরিচলনের ক্ষেত্রে তো মলিকিউল গুলো নিজেরাই এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে, ঠিক আছে? তো এই হলো পরিবহন, পরিচলন আর বিকিরণ। আমাদের আজকের টপিক হচ্ছে পরিবহন। আমরা আজকে পরিবহন পদ্ধতি সম্পর্কে দেখব। ওকে, তো পরিবহন পদ্ধতিতে হিট ট্রান্সফার জেনারেলি সলিড বস্তুর ক্ষেত্রে হয়। ওকে, কোন বস্তুর ক্ষেত্রে হয়? সলিড বস্তুর ক্ষেত্রে হয়। কেন হয়? কারণ সলিড বস্তুর মধ্যে যে মলিকিউল গুলা থাকে, সেই মলিকিউল গুলা কি হয়? সেই মলিকিউল গুলা দৃঢ়ভাবে আবদ্ধ অবস্থায় থাকে। মানে তাদের মাঝে অ্যাট্রাকশন ফোর্স এত বেশি যে তারা নিজেদের মধ্যে ডিসপ্লেসমেন্ট ঘটাতে পারে না, তারা নিজের জায়গা থেকে সরতে পারে না, রাইট? কঠিন বস্তুর মলিকিউলগুলো কি হয়? দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, তাদের কোনো রকম ডিসপ্লেসমেন্ট হয় না। তো পরিবহন পদ্ধতি কার ক্ষেত্রে অ্যাপ্লাই হয়? সলিড বস্তুর ক্ষেত্রে। তেমনি পরিচলন কার ক্ষেত্রে হবে? লিকুইড বা গ্যাসের ক্ষেত্রে। কারণ লিকুইড আর গ্যাসের মধ্যে যে মলিকিউল থাকে, তাদের কি হয়? তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স অত বেশি হয় না, যার ফলে মলিকিউলগুলো কি হয়? ঘুরে বেড়াতে পারে, রাইট? এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে কি হয়? পরিচলন পদ্ধতি ইউজ হয়। আর পরিবহন কার ক্ষেত্রে হয়? কঠিন বস্তুর ক্ষেত্রে। ওকে, তো
তো আমরা যেহেতু আজকে পরিবহন সম্পর্কে দেখব, তো পরিবহনের প্রথম টপিকই হচ্ছে তাপ পরিবাহিতা। তাপ পরিবাহিতা কাকে বলে? কোনো পদার্থের তাপ পরিবহন করার ক্ষমতাকে তার তাপ পরিবাহিতা বলে। ওকে, কি বললাম? কোনো পদার্থের তাপ পরিবহন করার ক্ষমতাকে তার তাপ পরিবাহিতা বলে। মানে যে বস্তুর তাপ পরিবহন করার ক্ষমতা যত বেশি, তার কি তাপ পরিবাহিতা তত বেশি, মানে সে তাপের তত বেশি সুপরিবাহী হবে। ওকে, এবার যার তাপ পরিবাহিতা যত কম, সে কি হবে? তাপের কুপরিবাহী হবে, বা আমরা ওটাকে কি বলতে পারি? অপরিবাহী, বা আমরা সেটাকে অনেক সময় কি বলি? অন্তরকও বলি। ঠিক আছে, তো যার পরিবাহিতা যত বেশি, তার মানে তার তাপ পরিবহন করার ক্ষমতা তত বেশি, তার মানে সে তাপের সুপরিবাহী। ওকে, আর যার কি তাপ পরিবাহিতা কম, তার মানে তার তাপ পরিবহন করার ক্ষমতা কম, তার মানে তাকে কি বলবো? আমরা অন্তরক বলবো বা অপরিবাহী বলবো তাপে। ঠিক আছে, তো এই পরিবাহিতা আমরা কি করে মাপি, ক্যালকুলেট কি করে করি? আমরা এটাকে মাপি হচ্ছে আরো একটা নতুন টার্ম, সেটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক দিয়ে, থার্মাল কন্ডাক্টিভিটি দিয়ে। ঠিক আছে, তাপ পরিবাহিতাঙ্ক দিয়ে আমরা কোনো পদার্থের তাপ পরিবাহিতাকে ক্যালকুলেট করি। ওকে, তো সেটা কেমন হবে? ধরলাম এটা একটা স্ল্যাব। ঠিক আছে, এটা কি একটা স্ল্যাব? কি দিয়ে তৈরি? মেটাল দিয়ে তৈরি। ওকে, কারণ আমরা কি জানি? মেটাল তাপের সুপরিবাহী, রাইট? মেটাল কি তাপের সুপরিবাহী। ঠিক আছে, এবার এর দুই পাশের, এই পাশের টেম্পারেচার আর এই পাশের টেম্পারেচার আলাদা হতে হবে। কারণ তাপ কখন পরিবাহিত হয়? যখন দুটো পাশের কি হবে? টেম্পারেচার আলাদা আলাদা হবে। দুটো পাশের টেম্পারেচার কি হবে? আলাদা আলাদা হবে। তখনই কি হবে? তাপ যে পাশে বেশি সেই পাশ থেকে যে পাশে কম সেই পাশে পরিবাহিত হবে। তাহলে এদিকে ধরলাম কত? θ2, এই পাশে ধরলাম θ1। θ2 কি? θ1 এর থেকে বেশি। এদের মাঝে যে বেধ, মানে এই পাশে θ2, এই পাশে θ2, এই পাশে θ1, মাঝের ডিস্টেন্সটা কত? ডি। ওকে, ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে হিট কি হবে? এই পাশ থেকে ওই পাশে ট্রান্সফার হবে, রাইট? এই পাশ থেকে কি হবে? ওই পাশে ট্রান্সফার হবে। তো ধরলাম কিউ পরিমাণ হিট ট্রান্সফার হচ্ছে এই পাশ থেকে এই পাশে। কত পরিমাণ? কিউ পরিমাণ হিট। কত টাইমের মধ্যে? টি টাইমের মধ্যে। তাহলে এক্সপেরিমেন্টালি আমরা বলতে পারি কিউ, যে পরিমাণ তাপ এই পাশ থেকে ওই পাশে পরিবাহিত হচ্ছে, ট্রান্সমিশন হচ্ছে, সেটা ক্ষেত্রফলের সমানুপাতিক। কেন? কারণ ক্ষেত্রফল যত বেশি হবে, যত বড় জায়গার মধ্যে তার তাপ পরিবাহিত হবে, তত বেশি পরিমাণ হতে পারবে। ক্ষেত্রফল যদি ছোট করে দিই, তার তাপ কি হবে? কম পরিমাণ পরিবাহিত হবে। তো ক্ষেত্রফলের সমানুপাতিক হয় টেম্পারেচারের ডিফারেন্সের সমানুপাতিক হয়। মানে টেম্পারেচার ডিফারেন্স যত বেশি হবে, তত কি হয়? তত বেশি পরিমাণ তাপ প্রবাহিত হবে। কারণ তাপ পরিবাহিত হওয়ার কারণ কি? যাতে তাপীয় সাম্য আসতে পারে, মানে এই পাশের আর এই পাশের টেম্পারেচার সমান হতে পারে, তাপীয় সাম্য আসতে পারে, তাই না? থার্মাল ইকুইলিব্রিয়াম আসতে পারে। তো যত বেশি তাপের ডিফারেন্স থাকবে, এটা এত উপরে এটা এত নিচে, তাহলে বেশি পরিমাণ তাপকে এদিক থেকে কমতে হবে, এদিক থেকে বাড়তে হবে, যাতে এদেরও সমানে আসে। যদি কম থাকতো তাহলে এইটুকু বাড়তো, বেশি থাকলে এতটা বাড়বে। তো কি হবে? θ2 - θ1 এর প্রপোর্শনাল হবে। টাইম, যত বেশি টাইম ধরে তাপ পরিবাহিত হবে, তত বেশি পরিমাণ তাপ পরিবাহিত হবে। এটা সেম কথা, যত বেশি টাইম আমি দিব ওকে তাপকে এক পাশ থেকে আরেক পাশে যেতে, তত বেশি পরিমাণ তাপ যেতে পারবে, তাই না? আমি যদি টাইমই না দিই ওকে, তো যাবে কেমন করে? আর কি হয়? ডি এর ইনভার্সলি প্রপোর্শনাল হয়। মানে এই যে মাঝে যে বেধ, উইথ, এটা যত বেশি হবে, তাপ তত কম পরিমাণ পরিবাহিত হবে। ঠিক আছে, যদি এতটুকু হয় তাহলে এই পাশ থেকে এই পাশে বেশি পরিমাণ তাপ যাবে। এতটা বড় হলে এক্ষেত্রে এখান থেকে এত দূর অব্দি যেতে হচ্ছে না, সেজন্য কি হবে? তাপ কম পরিবাহিত হবে। তো কিউ প্রপোর্শনাল হয় a ইন্টু θ2 - θ1 ইন্টু টি বাই ডি। এবার প্রপোর্শনাল সাইনকে যদি আমরা সরাই, তাহলে কি চলে আসে? একটা কনস্ট্যান্ট। ওই কনস্ট্যান্টকে আমরা বলি কে, কে ইন্টু a θ2 - θ1 ইন্টু টি বাই ডি। এটা কি? এটা হচ্ছে তাপ পরিবাহিতার যে সূত্র। কতটা পরিমাণ তাপ পরিবাহিত হবে সেটা হচ্ছে কে এ θ2 - θ1 ইন্টু টি বাই ডি। ওকে, এইখানে যে কেটা আসলো, এই কে কেই আমরা বলি তাপ পরিবাহিতাঙ্ক বা থার্মাল কন্ডাক্টিভিটি।
তাপ পরিবাহিতাঙ্ক বা থার্মাল কন্ডাক্টিভিটি। কে এর ভ্যালু কার কার উপরে নির্ভর করে? কে এর ভ্যালু কত হবে? কে ইকুয়াল টু আসবে কিউ ইন্টু ডি বাই এ ইন্টু থিটা 2 মাইনাস থিটা 1 ইন্টু টি, রাইট? তো ক্ষেত্রফল যদি একক পরিমাণ হয়, টাইম যদি একক পরিমাণ দেই, টেম্পারেচারের ডিফারেন্স যদি একক হয়, আর বেদ যদি একক পরিমাণ হয়, তাহলে কে ইকুয়াল টু কি হয়ে যাবে? কিউ হয়ে যাবে। তাহলে কে বা তাপ পরিবাহিতাঙ্কের ডেফিনেশন আমরা কি বলবো? একক বেদ ও একক ক্ষেত্রফল, একক বেদ ও একক ক্ষেত্রফল যুক্ত কোনো বস্তুর দুই দিকে মানে দুই পাতের যদি উষ্ণতার পার্থক্য একক পরিমাণ হয়, তাহলে একক সময়ে যতটা পরিমাণ তাপ প্রবাহিত হবে তাকে কি বলবো? তাকে আমরা বলবো সেই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক। ঠিক আছে? একক বেদ ও একক ক্ষেত্রফল মানে যে বস্তুটা থাকবে, যে পদার্থটা থাকবে, এই পদার্থ এর বেদ একক পরিমাণ হতে হবে, এর ক্ষেত্রফল কি হতে হবে? একক পরিমাণ হতে হবে। তো একক বেদ আর একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পদার্থের যদি দুই পাশের টেম্পারেচারের ডিফারেন্স একক পরিমাণ হয়, মানে ধরলাম এদিকে 23 ডিগ্রি, তাহলে এদিকে কত হবে? 24 ডিগ্রি বা 22 ডিগ্রি, রাইট? তো একক পরিমাণ যদি টেম্পারেচার ডিফারেন্স হয়, তাহলে একক সময় মানে 1 সেকেন্ড সময়ে যতটা পরিমাণ তাপ প্রবাহিত হবে সেটাকে কি বলবো? তার তাপ পরিবাহিতাঙ্ক। ঠিক আছে? কি বলবো? তার তাপ পরিবাহিতাঙ্ক। এবার এই তাপ পরিবাহিতাঙ্ক যে পদার্থের যত বেশি, মানে একক সময়ে 1 সেকেন্ড সময় যে পদার্থের মধ্যে যত বেশি পরিমাণ তাপ প্রবাহিত হতে পারে, তার কি পরিবাহিতা তত বেশি, তার মানে কি সে তাপের তত বেশি সুপরিবাহী, রাইট? এবার যদি কে এর পরিমাণ কম হয়, কে এর ভ্যালু যদি কম হয়, মানে 1 সেকেন্ড সময়ের মধ্যে দিয়ে কম পরিমাণ তাপ যাচ্ছে, তাহলে তার কে এর ভ্যালু কি হবে? কম হবে। তার মানে কি সে তাপের কুপরিবাহী, রাইট? সে কি হবে? তাপের কুপরিবাহী হবে। তাহলে কে এর ভ্যালু ডিটারমাইন করে ওই পদার্থের তাপ পরিবাহিতা কত বেশি, তার তাপ পরিবহন করার ক্ষমতা কতটা, সে সুপরিবাহী হবে না কুপরিবাহী হবে, সেটা কে ডিটারমাইন করে? কে ডিটারমাইন করে। ওকে, কে একটা নতুন কোয়ান্টিটি, এর কি থাকে? ইউনিট থাকে। সিজিএস ইউনিট হয় এর হচ্ছে ক্যালোরি পার সেন্টিমিটার পার ডিগ্রি সেলসিয়াস পার সেকেন্ড। ওকে, আর এসআই ইউনিট কি হয়? এসআই ইউনিট হয় জুল পার মিটার পার কেলভিন পার সেকেন্ড। ওকে, এটা কি হয়? এটা হয় হচ্ছে কে ইউনিট, তাপ পরিবাহিতাঙ্কের ইউনিট। সিজিএস এ কি? ক্যালোরি পার সেমি পার ডিগ্রি সেলসিয়াস পার সেকেন্ড, আর এসআই তে কি? জুল পার মিটার পার কেলভিন পার সেকেন্ড। ওকে, এবার জুল পার সেকেন্ডকে আমরা ওয়াটও বলি, তাহলে ওয়াট পার মিটার পার কেলভিন সেটা বলা যেতে পারে। তবে নর্মালি জেনারেলি যে ইউনিট হয় সেটা হচ্ছে জুল পার মিটার পার কেলভিন পার সেকেন্ড। আর জেনারেল যে আমরা নর্মাল ক্যালকুলেশনের ক্ষেত্রে ইউজ করবো সেটা করবো হচ্ছে ক্যালোরিকে, ক্যালোরি পার সেন্টিমিটার পার ডিগ্রি সেলসিয়াস পার সেকেন্ড। ওকে, এটা কি? এটা হলো এই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বা কে এর পরিমাণ। ওকে, তাপ পরিবাহিতাঙ্ক বা কে এর পরিমাণ। তো কে এর ভ্যালু যত বেশি হবে সে তাপের তত বেশি সুপরিবাহী হবে, রাইট? কে এর ভ্যালু যদি ইনফাইনাইট হয়, মানে বিশাল বড় ইনফাইনাইট অসীম হয়, তাহলে কি সে হচ্ছে তাপের সবচেয়ে ভালো ফার্স্ট ক্লাস সুপরিবাহী, রাইট? সবচেয়ে ভালো সুপরিবাহী। আবার কে এর ভ্যালু যদি 0 হয়ে যায়, মানে একটুকু তাপ পরিবহন করতে পারে না, তাহলে কি সে তাপের সবচেয়ে বেশি কুপরিবাহী, রাইট? একদমই পুরোপুরি কুপরিবাহী, একদমই তাপ পরিবহন করতে পারে না। এবার এই কে কে যদি আমি উল্টে দেই, মানে 1/k করে দিই, তাহলে এটা একটা নতুন একটা টার্ম আসে যেটাকে আমরা বলি থার্মাল রেজিস্ট্যান্স বা তাপীয় রোধ। থার্মাল রেজিস্ট্যান্স বা তাপীয় রোধ, এটা যেহেতু পরিবাহিতাঙ্ক তাই এটাকে কি বলবো? রোধাঙ্ক। কি বলবো? রোধাঙ্ক। ঠিক আছে? রোধ বা রোধ কাকে বলে? কোনো পদার্থের যে তার নিজস্ব প্রপার্টিকে বাধা দেওয়ার সৃষ্টি করে, রাইট? যে তার নিজস্ব প্রপার্টিকে বাধা দেওয়ার সৃষ্টি করে। তো পরিবাহিতাঙ্কের উল্টো কি হয়? রোধাঙ্ক হয়। পরিবাহিতাঙ্কের উল্টো কি হয়? রোধাঙ্ক হয়। 1/k দিয়ে আমরা সেটাকে কি করি? ডিফাইন করি। কিরকম?
1/k, যদি k এর ভ্যালু ইনফিনিট হয় তাহলে 1/ইনফিনিট কত হবে, 0 হবে। মানে কোন বস্তুর পরিবাহিতাঙ্ক যদি ইনফিনিট হয় মানে সে মানে যতটা তাপ পাচ্ছে ততটা তাপই পরিবহন করে দিচ্ছে, তাহলে তার রোধ করার ক্ষমতা কত, তাপকে আটকানোর ক্ষমতা কত, 0। তো রোধাঙ্ক কত বেরাচ্ছে, 0। আবার কে যদি 0 হয় মানে যতটা পরিমাণ তাপ দিচ্ছে সবগুলাকে আটকায় নিচ্ছে, ও কোনো তাপকে পরিবহন করতে দিচ্ছে না, কোনো তাপকে যেতেই দিচ্ছে না, তাহলে তাপ তো সব আটকেই যাবে, তাহলে তার রোধাঙ্ক কত হবে, ইনফিনিট। বোঝা গেল? এটা একটা বস্তু, এই বস্তুর মধ্যে দিয়ে এইভাবে তাপ পরিবহন হচ্ছে। এবার এখানে ধরলাম 10 ইউনিট তাপ দিলাম, সেই 10 ইউনিট তাপ কি হলো, এই পদার্থটা পরিবহন করে দিল, তাহলে এর পরিবাহিতাঙ্ক কত হবে, ইনফিনিট। আর এর রোধাঙ্ক কত হবে, 1/ইনফিনিট ইকুয়াল টু 0। এর রোধাঙ্ক কত হবে, 0 হবে। আবার এই আরেকটা বস্তুর মধ্যে দিয়ে আমি তাপ পরিবহন করছি, 10 পরিমাণ তাপ দিলাম, গেল কত, 0। মানে তাপ একটুকু পরিবহন করতে পারলো না, তাই তার পরিবাহিতাঙ্ক কত হবে, 0 হবে। কিন্তু তাহলে তার রোধাঙ্ক কত হবে, 1/0 ইকুয়াল টু ইনফিনিট। মানে রোধ কত হবে, রোধাঙ্ক ইনফিনিট হবে, মানে সব তাপকেই রোধ করে ফেলতে পারছে। ঠিক আছে, তো এখান থেকে কনসেপ্ট আসে হচ্ছে থার্মাল রেজিস্ট্যান্সের, আর সেখান থেকে রোধাঙ্ক, পরিবাহিতাঙ্কের উল্টাকে কি বলে, রোধাঙ্ক বলে, 1/k। ওকে, তারপর একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আসে, সেটা হচ্ছে একটা কঠিন বস্তুর ভেরিয়েবল স্টেট আর স্টেবল স্টেট, মানে স্থির অবস্থা আর স্থির পূর্ব অবস্থা। স্থির অবস্থা আর স্থির পূর্ব অবস্থা বলতে কি বোঝায়, ধরলাম এটা একটা সলিড রড, মেটালের, কোন একটা মেটালের, যে মেটালই হোক, মেটালের রড। এবার এখান থেকে আমরা একে হিট দিচ্ছি, কি দিচ্ছি, হিট দিচ্ছি। ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে এখানকার টেম্পারেচার আগে বাড়বে, রাইট? ধরলাম 50 ডিগ্রি সেলসিয়াস হলো, তারপর এখানকার টেম্পারেচার, এখান থেকে হিট কি হবে, এদিকে ট্রান্সফার হবে, কত হলো, 40 ডিগ্রি সেলসিয়াস। এখানে কত হলো, 30 ডিগ্রি সেলসিয়াস। এখানে কত হলো, 20 ডিগ্রি সেলসিয়াস, রাইট? আরো হিট দিচ্ছি, মানে হিট দিয়েই যাচ্ছি। ঠিক আছে, তাহলে কি হবে, ধীরে ধীরে তাপমাত্রা আরো বাড়বে, তাপ কি হবে, আরো বাড়বে। এদিক থেকে কি দিচ্ছি, হিট দিয়েই যাচ্ছি আমি, এই থেকে হিট দিয়েই যাচ্ছি, তাহলে এদিকে তাপমাত্রা কি হবে, আরো বাড়বে। ধরলাম 50 থেকে কত হয়ে গেল, 60 হয়ে গেল, 60 ডিগ্রি সেলসিয়াস। এটা কত হয়ে গেল, 50 হয়ে গেল। এটা কত হয়ে গেল, 40 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। এটা কত হয়ে গেল, 30 ডিগ্রি সেলসিয়াস। আরো হিট দিচ্ছি, ঠিক আছে, হিট দেওয়া বন্ধ করিনি, আরো হিট দিয়ে যাচ্ছি। আরো অনেকটা হিট দিলাম, তার ফলে কি হলো, ধরলাম এদিকে টেম্পারেচার কি হয়ে গেল, 100 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। এখানকার কত হয়ে গেল, 80 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। এখানকার কত হয়ে গেল, 60 হয়ে গেল। আর এখানে কত হয়ে গেল, 40 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। ওকে, এরপর আরো হিট দিলাম, আরো হিট দিচ্ছি। ঠিক আছে, হিট দেওয়া বন্ধ করিনি, হিট দিয়েই যাচ্ছি। কিন্তু এইবার দেখা গেল কি হলো, হিট দিলাম মানে হিট চলছে কন্টিনিউ, এখানেও হিট দিচ্ছি, এখানেও হিট দিচ্ছি, হিট দিয়েই যাচ্ছি, কন্টিনিউ চলে যাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে কি দেখা গেল, এই ক্ষেত্রে দেখা গেল এখানকার টেম্পারেচার আর বাড়লো না। এখানকার টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস, এখানকারটা 80 ডিগ্রি সেলসিয়াস, এখানকারটা 60, আর এখানকারটা 40 ডিগ্রি সেলসিয়াসে আটকে গেল। তার মানে কি, তার মানে এখান দিয়ে যতটা পরিমাণ হিট এনার্জি আমরা দিচ্ছি, এখান থেকে হিট এনার্জি কি হচ্ছে, এই পাশ থেকে অতটা পরিমাণে বেড়ে যাচ্ছে। কোন রকম হিট এনার্জি এর যে সার্কামফ্রেম, এর যে প্রস্থচ্ছেদ, একক প্রস্থচ্ছেদ, এরা কোন রকম হিট অ্যাবজর্ব করতেছে না। কি করতেছে না, অ্যাবজর্ব করতেছে না। তাহলে এই দুটো স্টেটকে আমরা বলবো স্টেবল স্টেট। কি বলবো, স্টেবল স্টেট। আর এই দুটো স্টেটকে কি বলবো, ভেরিয়েবল। কি বলবো, ভেরিয়েবল স্টেট বলবো। ওকে, কেন, কারণ এই যে হিট দিচ্ছি, কেন হচ্ছে এরকম, কেন এরকম হচ্ছে, এদিক থেকে হিট দিচ্ছি, তো হিটটা এই যে এখানকার যে ক্ষেত্রফল, একক ক্ষেত্রফল, এইখানে পৌঁছাচ্ছে। এবার এই যে ক্ষেত্রফল যে জায়গাটা আছে, এই জায়গাটা কি করবে, কিছুটা পরিমাণ তাপ গ্রহণ করবে, করে নিজে কি করবে, টেম্পারেচার রাইজ করবে, রাইট? কিছুটা পরিমাণ টেম্পারেচার রাইজ করলো, তারপর যে বাকি তাপটা বাঁচলো সেটা ট্রান্সফার করে দিল।
ট্রান্সফার করে দিল তার পাশের ক্ষেত্রফলকে। তো সেও কি করবে, কিছুটা পরিমাণ তাপ নিজে অ্যাবজর্ব করবে, যার জন্য টেম্পারেচার রাইজ করলো। তারপরে বাকিটা কি করবে, ট্রান্সফার করে দেবে। তো বাকিটা আবার ট্রান্সফার করলো, 30 হলো, আরো ট্রান্সফার করলো 20 হলো, যেটুকু বাঁচলো ওইটুকু বেড়ে গেল। তাহলে এই পাশ থেকে যতটা হিট আসতেছে এই পাশে ততটা হিট বেরাচ্ছে না। নেক্সট ক্ষেত্রেও তাই হচ্ছে, আরো হিট দিলাম, তো 50 থেকে কি করলো, আরো অ্যাবজর্ব করলো, 60 হয়ে গেল। তারপরে কি ট্রান্সফার করলো, যার জন্য 40 ডিগ্রি সেলসিয়াসের যে ক্ষেত্রফলটা ছিল ওটা কি হলো, আরো টেম্পারেচার বাড়ালো, 50 ডিগ্রিতে পৌঁছে গেল। তারপর কি করলো, কিছুটা তাপ আবার ট্রান্সফার করে দিল, মানে নিজের টেম্পারেচার বাড়ালো তারপর ট্রান্সফার, বাড়ালো ট্রান্সফার, মানে আমার কাছে কিছু আসতেছে আমি খাচ্ছি আমি দিয়ে দিচ্ছি, আমার কাছে খাবার আসতেছে আমি খাচ্ছি দিয়ে দিচ্ছি। ওকে, এরকম। এবার এরকম চলতে চলতে এও কি করবে, এদিকে ট্রান্সফার করবে তারপর বেরাবে। এরকম চলতে চলতে কি হবে, এক সময় আমার কাছে যে খাবারটা আসতেছে আমার তো পেট ভরে গেল, আমি তো আর খেতে পারবো না। তো আমি কি করবো, এই পাশ থেকে যা আসতেছে আমি সেটাকে ট্রান্সফার করে দেবো। আমার কাছে যা খাবার আসতেছে আমি সেটাকে কি করবো, ট্রান্সফার করে দেবো। ঠিক আছে, তো এও এখানে কি করতেছে, এর যে এই একক ক্ষেত্রফলের যে জায়গা তার যে তাপ ধারণ করার ক্ষমতা ছিল সেটা কত ছিল, 100 ডিগ্রি সেলসিয়াস অব্দি ছিল, মানে তার পেট ভরে গেছে, সে আর হিট গ্রহণ করতে পারবে না, অ্যাবজর্ব করতে পারবে না। সেজন্য যতটা পরিমাণ হিট আসতেছে ও কি করতেছে, সেটাকে ট্রান্সফার করে দিচ্ছে। তো এখান থেকে যা হিট ঢুকলো এও সেই পরিমাণ হিটকে এখানে ট্রান্সফার করে দিল। এরও কি হলো, এরও তো কমপ্লিট। কি কমপ্লিট, তাপ গ্রহণ করার ক্ষমতা মানে অ্যাবজর্ব করার ক্ষমতা কমপ্লিট। এরও তাহলে এও কি করবে, পুরো তাপটাকে এই পাশে ট্রান্সফার করে দিবে, সেও কি করবে এই পাশে ট্রান্সফার করে দিবে, আর শেষ করে সেদিক থেকে বেড়ে যাবে। তার মানে কি, তার মানে স্টেবল স্টেট মানে স্থির অবস্থায় কি হয়, যতটা পরিমাণ হিট এক পাশ থেকে ঢোকে ততটা পরিমাণ হিট আরেক পাশ থেকে বেরিয়ে যায়। ঠিক আছে, আরো যদি হিট দিই তো কি করবে, এই পাশ থেকে যতটা পরিমাণ হিট ঢুকলো ধরলাম কিউ পরিমাণ, তাহলে কিউ পরিমাণ হিট এদিক থেকে এদিকে যাবে, আবার কিউ পরিমাণ হিটই এদিক থেকে এদিকে যাবে, আর কিউ এদিক থেকে এদিকে যাবে, আর কিউ পরিমাণ হিটই বেড়ায় যাবে, মানে কিউ ঢুকলো কিউ বেড়ায় গেল। কিন্তু এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে ধরলাম ফার্স্টে Q1 পরিমাণ হিট ঢুকলো, তাহলে এ কিছুটা পরিমাণ হিট অ্যাবজর্ব করবে, এ দিবে কত Q2 পরিমাণ, তারপর এও কিছুটা অ্যাবজর্ব করবে, দিবে কত Q2 পরিমাণ, সরি Q3 পরিমাণ, তারপর এ আবার অ্যাবজর্ব করবে, এ কে দিবে কত Q4 পরিমাণ, তারপর এ বের করবে কত অ্যাবজর্ব করার পরে Q5 পরিমাণ। তাহলে এখানে কি হলো, হিট কি ধীরে ধীরে কমে গেল, হিট এনার্জি। তো আমরা এই চ্যাপ্টারে বা হিটের কে রিলেট করে, হিট এনার্জিকে রিলেট করে যত রকম ক্যালকুলেশন করব সব ক্যালকুলেশন করব হচ্ছে স্টেবল স্টেটে। ঠিক আছে, স্টেবল স্টেটে। কেন স্টেবল স্টেটে ক্যালকুলেট করা সহজ, যতটা পরিমাণ হিট আসছে ততটা পরিমাণ হিট বেরাচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে সেটা হচ্ছে না। এই ক্ষেত্রে প্রতি প্রস্থচ্ছেদ পার করার জন্য কি হচ্ছে, হিট ধীরে ধীরে ডিফার করে যাচ্ছে, মানে চেঞ্জ হয়ে যাচ্ছে হিটের পরিমাণ, রাইট? সেটা ক্যালকুলেট করা কঠিন, ঠিক আছে, অনেক ঝামেলার ব্যাপার সেটা। তো আমরা ক্যালকুলেশন সব করি হচ্ছে স্টেবল স্টেটের ক্ষেত্রে, যত অঙ্ক থাকবে যত ক্যালকুলেশন থাকবে সব কি থাকবে, স্টেবল স্টেট বা স্থির অবস্থায়। আর ভেরিয়েবল কি বলে বাংলার, স্থির পূর্ব অবস্থা। ঠিক আছে, আর টেম্পারেচার ডিফারেন্স সবসময়ই থাকবে, কারণ একটু আগে কি বললাম, তাপের সঞ্চালন কখন হয়, যখন টেম্পারেচার ডিফারেন্স থাকবে। টেম্পারেচার ডিফারেন্স থাকা মানেই হচ্ছে তাপ সঞ্চালিত হতে পারবে। টেম্পারেচারে যদি ডিফারেন্স নাই থাকতো তাহলে তো ওটা তাপীয় সাম্যে চলেই আসলো, তাহলে ওর মধ্যে কি তাপ ট্রান্সফার হবে, হবে না, রাইট? তো তার মধ্যে দিয়ে তাপ ট্রান্সফার হবে না। তো স্টেবল স্টেটের ক্ষেত্রে কি হয়, প্রতি একক প্রস্থচ্ছেদে যে তাপ অ্যাবজর্ব করার ক্ষমতা সেটা কি থাকে, সেটা কনস্ট্যান্ট হয়ে যায়, সেটা কি হয়, ভর্তি হয়ে যায়। মানে এর 100 ডিগ্রি অব্দি বাড়ার ক্ষমতা ছিল, 100 অব্দি বেড়ে গেল, তো এখানে আরো যা হিট আসবে ও সেটাকে ট্রান্সফার করে দিবে। তারপরটা কি হবে, তারপরটা 80 অব্দি ছিল, 80 অব্দি পৌঁছে যাওয়ার পরে কি করবে, ট্রান্সফার করে দিবে। তারপরটা 60 ট্রান্সফার করে দিবে, 40 ট্রান্সফার করে দিবে। তো যতটা পরিমাণ হিট এদিকতে ঢুকবে ততটা পরিমাণ হিট এদিকতে বেরাবে, এটাকে কি বলে, স্টেবল স্টেট। আর যদি স্টেবল স্টেটে পৌঁছানোর আগে অব্দি স্টেটকে কি বলে, ভেরিয়েবল স্টেট বা স্থির পূর্ব অবস্থা বলা হয়। ওকে, তো আশা করি বোঝা গেল স্টেবল স্টেট আর ভেরিয়েবল স্টেট সম্পর্কে, মানে স্থির অবস্থা আর স্থির পূর্ব অবস্থা সম্পর্কে। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। নাও যদি আগের টপিকে ফিরে আসি, আমাদের নেক্সট আর লাস্ট টপিক হচ্ছে কম্বিনেশন। ঠিক আছে, আমরা কিউ ইকুয়াল টু কত বের করেছিলাম, কিউ ইকুয়াল টু বের করেছিলাম কে এ থিটা 2 মাইনাস থিটা 1 ইন্টু টি বাই ডি। এটা কি
যদি একটা পাত থাকে, একটা পাতে কি এই পাশে টেম্পারেচার θ2, এই পাশে টেম্পারেচার θ1, ক্ষেত্রফল a, বেধ হচ্ছে d, কিউ পরিমাণ হিট এদিক থেকে এদিকে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ এটা স্টেবল স্টেটে আছে, ওই জন্য এদিকে কিউ ঢুকছে, এদিকে কিউ বেরাচ্ছে। কতটা টাইম? টি টাইমে। তো এটা কি একটা পাতের ক্ষেত্রে। এরকমই যদি পরপর দুটো পাত থাকে তাহলে ওটা কি হয়ে যাবে? ওটা একটা কম্বিনেশন হয়ে যাবে। সেই কম্বিনেশনের ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্ক কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। কে এর ভ্যালু কত হবে সেটা বের করতে হবে, মানে ইকুইভ্যালেন্ট আমাদেরকে বের করতে হবে কম্বিনেশনের ক্ষেত্রে। ওকে, তো সেই কম্বিনেশন কেমন হবে? এখানে আমাদেরকে আরো একটা পাত দরকার। চলে আসলো দুটা পাত, এই পাশে টেম্পারেচার Q2, এই পাশে θ2, এই পাশে টেম্পারেচার θ1, আর মাঝখানে যে জয়েন্টটা আছে দুটো পাতের সেটাকে ধরলাম থিটা। ওকে, তাহলে এদিক থেকে কিউ ঢুকলে এদিক থেকে কিউ বেরাবে, রাইট? কিউ ঢুকলে কিউ বেরাবে। এটাকে ধরলাম x1 বেধ, এটার বেধ ধরলাম x2, এটার বেধ কত ধরলাম? x2। এর তাপ পরিবাহিতাঙ্ক k1, এর k2। ওকে, আর ক্ষেত্রফল তো সমান হবে। তাহলে Q1 মানে প্রথম বেধের ক্ষেত্রে, প্রথম পাতের ক্ষেত্রে বা স্ল্যাবের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? Q1 ইকুয়াল টু কি হবে? Q1 ইকুয়াল টু হয়ে যাবে K1 A θ2 মাইনাস থিটা ইন্টু টি, θ2 মাইনাস থিটা বাই x1, রাইট? এটাকে আমরা কি লিখতে পারি? Q1 বাই টি মানে তাপ পরিবহন হওয়ার হার, কতটা একক সময় কতটা পরিমাণ তাপ পরিবাহিত হচ্ছে, a ইন্টু θ2 মাইনাস থিটা বাই x1 বাই k1। এরকম লেখা যাবে। k1 কে নিচে চলে আসলাম। আবার 2 নম্বর পাতের ক্ষেত্রে কি হবে? Q2 ইকুয়াল টু k2 মানে শুধু 2 নম্বর পাতের ক্ষেত্রে k2 ইন্টু a ইন্টু থিটা মাইনাস θ1, কারণ থিটা এই পাশে θ1 এদিকে, ইন্টু টি, টাইম তো একই, x2। তাহলে Q2 বাই টি মানে এখানে তাপ পরিবহন হওয়ার হার কি হবে? a ইন্টু থিটা মাইনাস θ1 বাই x2 বাই k2। এরকম আমরা লিখতে পারি। এবার যদি দুটো স্ল্যাব একসঙ্গে থাকে, তাহলে এখান থেকে যতটা পরিমাণ টেম্পারেচার মানে যতটা পরিমাণ তাপ ঢুকবে ততটা পরিমাণে এদিক থেকে বেরাবে, রাইট? এখানে যে যাচ্ছে Q1, এখান থেকে যেটা যাচ্ছে Q2, এই দুটো কি হবে? সমান হবে না? Q1 Q2 কি হবে? সমান হবে। তো সেটাকে ধরে নিলাম Q, ঠিক আছে? সেটা কি ধরে নিলাম? Q ধরে নিলাম। তাহলে আমরা কি লিখতে পারি? Q বাই টি ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা, রাইট? Q বাই টি ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা। a ইন্টু θ2 মাইনাস θ1 বাই x1 বাই k1 ইকুয়াল টু কি লিখতে পারি? a ইন্টু থিটা মাইনাস θ1, এটা থিটা হবে, x2 বাই k2। এরকম লিখতে পারি, কারণ θ1 ইকুয়াল টু θ2 কি হবে? কত ধরে নিলাম? Q1 ইকুয়াল টু Q2 হবে, এটাকে আমরা ধরে নিলাম Q এর সমান। তাহলে বাই টি দিয়ে ভাগ করে দিলে কি হবে? Q বাই টি ইকুয়াল টু Q1 বাই টি। Q1 বাই টি এর মান এটা ইকুয়াল টু Q2 বাই টি মানে Q2 বাই টি এর মান এটা বসায় দিলাম। এইবার এই দুটোকে আমরা কি করতে পারি? যোগ করে দিতে পারি ম্যাথমেটিক্সের ফর্মুলা হিসেবে। Q বাই টি ইকুয়াল টু কি হয়ে যাবে? a ইন্টু θ2 মাইনাস θ1 বাই x1 বাই k1 প্লাস x2 বাই k2, রাইট? এইবার যদি এই দুটো স্ল্যাবের জায়গায় একটা স্ল্যাব নেই আমরা, ঠিক আছে, একটা স্ল্যাব নেই যার বেধ x1 প্লাস x2, ক্ষেত্রফল a, টেম্পারেচার ডিফারেন্স θ2 আর θ1, কি পরিমাণ
তাপ ঢুকবে, কিউ পরিমাণ তাপ বের হবে টি টাইমের মধ্যে, তাহলেই তো আমরা ইকুইভ্যালেন্ট বের করতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে কিউ ইকুয়াল টু কত হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিউ বাই টি ইকুয়াল টু চলে আসবে, এই ক্ষেত্রফল ছিল, টেম্পারেচার ডিফারেন্স কত ছিল, θ2 - θ1 বাই x1 + x2, এটা টোটাল বেদ বাই তার যে তাপ পরিবাহিতাঙ্ক থাকবে সেটা হচ্ছে কে। এটা আর এটা ইকুয়াল, তাহলে তো আমরা ইকুইভ্যালেন্ট আসবে, এটা ইকুয়াল মানে এটা ইকুয়াল মানে এটা আর এটা ইকুয়াল, তাহলে এটা ইকুয়াল টু এটা আমরা লিখতে পারি। তার মানে শেষমেশ কি আসবে, x1 + x2, কি আসবে x1 + x2 বাই k ইকুয়াল টু কি চলে আসবে, x1 বাই k1 প্লাস x2 বাই k2, এটাই কি চলে আসবে, এটাই চলে আসবে কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট কে। কে এর ভ্যালু চলে আসলো, ইকুইভ্যালেন্ট কে তার ভ্যালু x1 + x2 বাই k এর ভ্যালু x1 বাই k1 প্লাস x2 বাই k2, তাহলে k এর ভ্যালু কি হবে, এটাকে উপরে নিয়ে যাবো, এটাকে নিচে নিয়ে চলে আসবো। এখানে দুটো পাত দাও, এখানে যদি তিনটা পাত থাকতো তাহলে এখানে প্লাস k3 হতো, এদিকে প্লাস k3 বাই k x3 বাই k3। যদি n নাম্বার অফ টার্ম থাকতো, যদি পাতের সংখ্যা n নাম্বার থাকতো, মানে অনেক কটা পাত, এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা এরকম করে অনেক কটা, তো সেই ক্ষেত্রে কি হতো, x1 হতো, x2 হতো, তারপর x3 হতো, x4 হতো, এরকম করতে করতে n xn অবধি হতো বাই k ইকুয়াল টু কি হবে, x1 k1 হবে, x2 k2 হবে, প্লাস ডট 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 xn kn হবে, কি হবে xn kn হবে। এটা কি মাল্টিপল স্ল্যাবের ক্ষেত্রে কত হয়, এত। ওকে, তো এটা কি আসলো, এটা আসলো ইকুইভ্যালেন্টের পরিমাণ, এটা কি আসলে ইকুইভ্যালেন্টের পরিমাণ। এবার এখানে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে এই যে মাঝখানে টেম্পারেচার থিটা, এর ভ্যালু কত, এটা আমরা বের করতে পারি। একটু আগেই আমরা বের করেছিলাম কি, a ইন্টু θ2 - θ বাই x1 বাই k1 ইকুয়াল টু a ইন্টু θ - θ1 বাই x2 বাই k2, রাইট। এটা বের করেছিলাম, ইকুয়াল টু এখানে কি ছিল, q বাই t। তাহলে এবার a এখান থেকে কেটে যাবে, a কেটে যাবে, এখান থেকে কত আসবে, θ2 বাই x1 বাই k1 মাইনাস θ বাই x1 বাই k1 ইকুয়াল টু θ বাই x2 বাই k2 মাইনাস θ1 বাই x2 বাই k2 হচ্ছে এরকম, এটাকে এরকম লেখা যাবে। এবার থিটাকে এক পাশে নিয়ে আসবো, তাহলে এটাকে এই পাশে নিয়ে চলে গেলাম, তাহলে থিটা যদি কমন নেই তাহলে বাঁচলো কি k2 বাই x2, এটাকে উল্টায় নিলাম, আর এটা এই পাশে মাইনাস ছিল, এই পাশে কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, রাইট। তো প্লাস এই k1 আবার উপরে চলে যাবে, k1 বাই x1 ইকুয়াল টু কি হবে, এইটাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে θ2 k1 বাই x1 প্লাস θ1 k2 বাই x2, এত আসলো। এবার থিটা ইকুয়াল টু থিটা ইন্টু এদিকে কি আসবে, k2 x1 প্লাস k1 x2 বাই x1 x2, আর এই পাশে কি আসবে, এই পাশে আসবে x1 x2, এদিকে x2 গুণ হবে, তাহলে k1 x2 θ2 প্লাস কি হবে k2 x1 θ1, রাইট। x2 x1 x2 x1 x2 কাটা গেল, তাহলে এখানে কি বাঁচলো, থিটা ইন্টু k2 x1 প্লাস k1 x2, এদিকে কি বাঁচলো, k1 x2 θ2 প্লাস k2 x1 θ1, তাহলে এটাকে এই পাশে নিয়ে যাবো, ভাগ করে দেবো।
তাহলে আমাদের কাছে থিটা ইকুয়াল টু কত আসবে? আমাদের কাছে থিটা ইকুয়াল টু চলে আসবে k1 x2 থিটা থিটা 2 প্লাস k2 x1 থিটা 1 বাই এটা k1 x2 প্লাস k2 x1। এটাই কি? এটাই হচ্ছে থিটার ভ্যালু। অনেক কমপ্লিকেটেড মান জানি, বাট তাও যেটা আসবে সেটা তো আসবেই, কিছু করার নেই। তো থিটা ইকুয়াল টু কি বেরোলো? k1 x2 থিটা 2 প্লাস k2 x1 থিটা 1 বাই k1 x2 প্লাস k2 x1। এটা কি? এটা হচ্ছে মাঝের স্ল্যাবের যে দুই স্ল্যাবের যে মাঝের যে ইন্টারসেকশন ছিল, যেখানে মিললো দুটা প্রান্ত রেখা, সেই জায়গাটার টেম্পারেচার, সেই জায়গাটা কি? টেম্পারেচার। ওকে, সো এই ভ্যালু দিয়ে আমাদের আজকের টপিক কমপ্লিট। আমরা তিন ধরনের পরিবহন সম্পর্কে দেখলাম, তিন ধরনের সঞ্চালন, পরিবহন, পরিচালন, বিকিরণ। তো আমাদের পরিবহন সম্পর্কে আজকে দেখলাম পরিবাহিতা, পরিবাহিতাঙ্ক, রোধ, রোধাঙ্ক, তারপর তাদের ভ্যালু, তাদের হচ্ছে কি এটা ইকুইভ্যালেন্ট যদি কম্বিনেশন থাকে সেই ক্ষেত্রে, আর কি স্টেবল স্টেট আর ভেরিয়েবল স্টেট, মানে স্থির অবস্থা আর স্থির পূর্ব অবস্থা সম্পর্কে। ওকে, আশা করি বোঝা গেল ট্রান্সমিশন অফ হিট আজকে পার্ট 1। সো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে। টাটা।